হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য সো নট ওয়ার্থ ইট ড্রামাটার পার্ট 2 নিয়ে এসেছি। হ্যাঁ, জানি অনেকেই এখন বলবা যে আপু, তুমি তো পার্ট 2 আগে আপলোড করেছিলা। অ্যাকচুয়ালি হ্যাঁ, আপলোড করেছিলাম, কিন্তু তারপর হুট করে কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা ব্লক হয়ে যায়। আর এই কারণেই ভিডিওটা ভ্যানিশ হয়ে গিয়েছিল। আর এই জন্য আমাকে আবারও হার্ড ওয়ার্ক করে পার্ট 2টা নিয়ে আসতে হলো। তো তোমরা যারা পার্ট 2টা আগে দেখেছিলে তারা চাইলে আবারও পার্ট 2টা দেখতে পারো, কারণ এই ড্রামাটা এতই মজা যতবারই দেখি না কেন ভালো লাগে। অথবা তোমার পার্ট 2 আবার আরেকবার দেখতে না মন চাইলে তুমি পার্ট 2 স্কিপ করে দিতে পারো। পার্ট 3টা আপলোড করা হলে পার্ট 3 দেখে নিতে পারো। আচ্ছা তো গাইস, আর না কথা বাড়িয়ে চলো ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। এরপর এপিসোড 3তে আমরা দেখি জিমি বাইরে থেকে তার রুমে আসলে হিউনমিন তাকে একটা ওষুধ দেয়। জিমি বলে, এটা কি? হিউনমিন বলে, শুনলাম তুই ওদিন হাগু আটকানোর কারণে হসপিটালে গিয়েছিলি, এই জন্য তোকে এই ওষুধটা দিলাম। এটা খেলে আর কখনো এমন হবে না। এটা শোনার পর শরম পাইতে থাকা জিমি বুঝতে পারে তার এই সিক্রেট কথা সিওয়ান পুরো হোস্টেলে ছড়িয়ে দিয়েছে। মানিজ্জতটাই শেষ। তখন ইউনমিনের চোখ পড়ে জিমির একজোড়া জুতার উপরে। সেই জুতাগুলো নিয়ে বলে, আরে এটা তো সেই লিমিটেড এডিশনের শুজ না? এগুলো কেনার আমার অনেক বেশি শখ ছিল, কিন্তু এত দামি জুতা আমি কিভাবে কিনবো? কিন্তু তুমি এগুলো কোথায় পাইলা? তুমি তো দেখি অনেক বড় লোক। জিমি তখন সত্যটা তাকে বলে না। সে বলে, না আমি এত বড় লোক না, এগুলো আমাকে আমার এক বড়লোক আঙ্কেল গিফট করেছে। এখন হিউনমিনের কাঙ্গাল চেহারা দেখে বোঝাই যাচ্ছিল যে সে জিমির এই জুতাগুলো চায়। তাই জিমি তখন তাকে বলে, তুমি চাইলে এগুলো নিয়ে নিতে পারো। হিউনমিন তো এটা শুনে অবাক। সত্যি? জিমি বলে, হ্যাঁ তুমি নিয়ে নাও, কিন্তু কাউকে আমার হসপিটালে যাওয়ার কাহিনীটা বললো না। আর আমি যে তোমাকে এই জুতাটা দিয়েছি এটাও বললো না। হিউনমিন বলে, ওকে। এরপর তো হিউনমিন এই জুতা পায়া পুরা হোস্টেলে ডান্স করা শুরু করে দেয়। ট্যারিস তখন তাকে বলে, তোর ফ্লোর ঘষা মাজা করা হয়ে গেলে এবার থাম। হিউনমিন তার ফ্রেন্ডসদের সামনে শো অফ করতে থাকে। প্রথমে কেউই বিশ্বাস করছিল না যে এই ফকিরের কাছে এই জুতা থাকতে পারে, কিন্তু এরপর ভালো মতো দেখার পর বুঝতে পারে না, এটা তো রিয়েল। মিনি তখন বলে, তোর কাছে এত টাকা কই থেকে আসলো? তুই তো সামান্য ললিপপ খাইতে চাইলেও আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাস। এরপর রাতে দেখা যায় মিন্নি সিওয়ানকে দেখাচ্ছিল যে সে ফ্রিজে তার ইয়োগার্ট রেখেছিল, কিন্তু কে জানি সেটা খেয়ে ফেলেছে। মিন্নি কার্সনকে জিজ্ঞেস করে, নিশ্চয় তুই আমার ইয়োগার্ট খেয়ে ফেলেছিস, তোর টি শার্টেও কিসের জানি দাগ লেগে আছে। কার্সন বলে, কি আবল তাবল কথা, এটা 3 দিন আগের খাওয়া মাছের কারির ঝোলের দাগ। তখনই সেখানে অর্ধনগ্ন অবস্থায় হান্স চলে আসে। হাঙ্ককে দেখে এরা সবাই শরম পেতে থাকে। হান্স বলে, এটা একটা ইমার্জেন্সি, কি জানি আমার শ্যাম্পুর বোতল চুরি করেছে। এরা বলে, তোমার শ্যাম্পুর কথা আমরা কিভাবে জানবো? ছেলেদের ওয়াশরুমে আমরা যাই না, তাই ছেলেদেরকে গিয়ে জিজ্ঞেস করো। হান্স বলে, এটা চুরি হওয়ার কথাই না, আমি শ্যাম্পুর বোতলে লিখে দিয়েছিলাম প্রপার্টি অফ হান্স, ইংলিশ, সুইডিশ আর কোরিয়ান ভাষায় লিখেছিলাম। তবুও না জানি কোন বেয়াদবটা চুরি করেছে। মিন্নি বলে, হ্যাঁ কিছুদিন ধরে আমার খাবারও চুরি হচ্ছে, নিশ্চয়ই হোস্টেলেরই কেউ চুরি করছে। এটা শুনে কার্সন তো রেগে যায়। সে বলে, এই হোস্টেলে আমরা সবাই ফ্রেন্ডসরা থাকি, এইভাবে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে সন্দেহ করতে পারো না। এরপর নেক্সট সিনে দেখা যায় মিন্নির ফ্রেন্ডসরা তাকে বলছিল যে তোদের হোস্টেলে যেই নতুন ছেলেটা এসেছে মানে জিমি, ও অনেক হ্যান্ডসাম। মিন্নি তখন বলে, আরে আমি তো কোনোদিন জিমির দিকে ভালোভাবে তাকাইলামই না। এরপর সে জিমির দিকে তাকালে বুঝতে পারে যে না, ছেলেটা তো আসলেই সেরা, ওকে তো আমি পটাবই। এটা শুনে তার বান্ধবী বলে, চোর কোথাকার, আমার ক্রাশকে তুই পটাবি কেন? এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পাশেই অ্যাসাইনমেন্ট গায়ে দিয়ে ঘুমিয়ে পড়া কার্সন উঠে বলে, তোদের জন্য একটু ভালো মতো ঘুমাইতেই পারলাম না। এত দূর থেকে তোরা এখানে পড়তে আসছোস নাকি পোলা পটাইতে আসছোস? মিন্নি তখন বলে, তুই তো এই কথা বলিসই না, নিজে তো এত দূর থেকে কোরিয়া এসে খালি খাস আর আমাদেরকে কথা শোনাস। এরপর মিন্নি যায় স্যামের কাছে আর তাকে জিজ্ঞেস করে, তোর রুমমেট কই? স্যাম তখন তাকে জিজ্ঞেস করে, কেন, ওরে পটানোর ধান্দায় আসোস নাকি? মিন্নি তখন বলে, না এমন কিছু না, তবে তুই আমাকে ওর নাম্বারটা দে। স্যাম বলে, হ্যাঁ আমি আমার ফ্রেন্ডকে এত বড় বাস দিতে চাই না, আর তাই তুই নাম্বার পাবি না। তো মিন্নি তখন তাকে রিকোয়েস্ট করে। স্যাম বলে, ওকে ঠিক আছে, নাম্বার দিব, কিন্তু আগে তুই তোর ওই লুকানো সম্পত্তি থেকে একটা কাপ নুডলস নিয়ে আয়, তারপরে নাম্বার পাবি। তো এখন নাম্বারের জন্য মিন্নি এটাই করে। তো এরপর সে কাপ নুডলস এনে দেওয়ার পরও স্যাম তাকে নাচাইতেছিল। মিন্নিও বুঝে ফেলে এই বান্দরটার কাছে নাম্বার নাই, তাই সে তাকে একটা মেরে নুডলস নিয়ে চলে যায়। তো ওইদিকে আবার হোস্টেলের সবাই বসে গল্প টল্প করছিল। হঠাৎই তখন সেখানে প্রফেসর চলে আসে। প্রফেসরকে দেখে হিউনমিন এক লাফ মেরে সোফার পিছনে চলে যায়। প্রফেসর সিওনকে বলে, শুনলাম হোস্টেলে নাকি চুরি হয়েছে। সিওয়ান জিজ্ঞেস করে, এই খবর আপনাকে কে বলল? প্রফেসর বলে, আমাকে হ্যান্স কমপ্লেইন করেছে। হ্যান্স, বলো তো কি হয়েছে? হ্যান্স তখন বলে, জি স্যার, আমার শ্যাম্পু চুরি হয়ে গিয়েছে। বলদটার এই কথা শুনে তো প্রফেসর অবাক। এই শ্যাম্পু চুরির জন্য কি প্রফেসর এত দূর থেকে এখানে আসছে?
হ্যান্স বলে এটা একটা সিরিয়াস মামলা। আজকে শ্যাম্পু চুরি হয়েছে, কালকে সাবান চুরি হবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? স্যার, আমার মনে হয় আমাদেরকে পুলিশকে ইনফর্ম করা উচিত। এটা শুনে প্রফেসর বলে, আবে না বলদ। এরপর প্রফেসর ক্লিনার আন্টিকে জিজ্ঞেস করেন, আপনি কি ছেলেদের ওয়াশরুমে কোনো শ্যাম্পুর বোতল পেয়েছিলেন যেখানে হ্যান্সের নাম লেখা ছিল? ক্লিনার আন্টি বলে, হ্যাঁ পেয়েছিলাম, ওটা আমি ফেলে দিছি কারণ বোতলে শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল। মনে হয় টিপা মারলে 2-3 ফোঁটাই বের হতো। হান্স তখন বলে, আরে আপনি কেন এটা করেছেন? বোতলটার মধ্যে পানি ঢেলে আমি ওইটা আরো 3 মাস ইউজ করতে পারতাম। এই কথা শুনে প্রফেসর হান্সকে কয়েকটা ঝাড়ি মেরে সেখান থেকে চলে যায়। আর এরপর কার্সনও হান্সকে অনেক ভাষণ দিতে থাকে যে বন্ধুদেরকে এভাবে সন্দেহ করা ঠিক না, আমরা সবাই এখানে মিলেমিশে থাকি, দুনিয়া যতই খারাপ হোক না কেন বন্ধুদের একে অপরকে বিশ্বাস করা উচিত। এই বলে কার্সন সেখান থেকে চলে যায়। আর তেলাপোকার মতো চিপায় লুকায় থাকা হিউনমিন সেখান থেকে বেরিয়ে আসে। 2 মিনিট আগে বন্ধুত্বের ভাষণ দেওয়া কার্সন এবার এদের উপর চিল্লায় উঠে আর বলে, কে আমার গোচুজাং খাইছে? আমি জানি তোদের মধ্যে কেউ চুরি করছে, চোরে যদি একবার হাতে পাই একদম পিস্যা দিমু। এরপর নেক্সট সিনে আমরা দেখি মিন্নির সাথে জিমির দেখা হয়েছে। মিন্নি জিমির সাথে হ্যান্ডশেক করতে চায় কিন্তু জিমি তারে পাত্তাই দেয় না। সে তখন তার সাথে একটু কথা টথা বলে বলে যে চলো ছবি তুলি, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ওর মিন্নির উপরে কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু জিমি বলে, আমি ছবি তুলতে পছন্দ করি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। প্রথমবারের মতো এমন রিজেকশন পেয়ে মিন্নির একটু রাগ হয়, কিন্তু সে ভাবে ব্যাপার না, সে আবার ট্রাই করবে। তখন আবার সিওয়ান আর জিমির দেখা হলে সিওয়ান জিমিকে সাবধান করে দেয় যে হোস্টেলে হয়তো কোনো চোর আছে, তাই জিমি যাতে সাবধানে থাকে। সিওয়ান এটাও বলে যে তার সন্দেহ হচ্ছে হিউনমিনই নিশ্চয়ই চোর, কারণ সে আসার পর থেকেই চুরি হচ্ছে। এছাড়াও হিউনমিন অনেক ফকির, কিন্তু তবুও তার কাছে লিমিটেড এডিশন শুজ আছে। এটা শোনার পর জিমি বলে যে ওটা আমি ওরে দিছি। এখন এইটা শুনে তো সিওয়ান অবাক, তুমি ওর ওই শুজ গুলো দিছো? আরে পাগল নাকি, এত দামি জুতা কেউ কাউরে দেয়? তোমার কি মনে আছে তুমি আমার ফোনের টাকা কিন্তু এখনো দাও নাই, তাড়াতাড়ি তোমার ওই জুতা বেচে আমার টাকা দাও। জিমি তখন বলে, কিন্তু আমি ওই জুতা ওর কাছে কিভাবে চাইবো? সিওয়ান বলে, তুমি যদি না চাইতে পারো তাহলে আমি চেয়ে নিব। জিমি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওর কাছ থেকে চেয়ে নিব, কিন্তু একটা কথা, প্লিজ তুমি আর কাউকে আমার ওই হসপিটালে যাওয়ার কাহিনী বইলো না। সিওয়ান বলে, আচ্ছা রে বাবা। তখনই সিওয়ানের কাছে মিন্নি এসে বলে, তোর আর ওই জিমের কোনো চক্কর চলতেছে। সিওয়ান তখন বলে, কি ফালতু কথা, আমাদের মধ্যে কিছুই নাই। মিন্নি তার কথা একদমই বিশ্বাস করে না, তাই সে বলে তোর উপরে আমার নজর থাকবে। তখনই সেখানে জিমি চলে আসলে এরা পালায়। এরপর পরদিন সকালবেলা হঠাৎই হোস্টেল কেঁপে উঠে হিউনমিনের চিল্লানোর আওয়াজে। আর এটার পিছনে কারণ হলো হিউনমিনের প্রাণপ্রিয় জুতোগুলো হারিয়ে গিয়েছে। এরপর হোস্টেলে টেরিস আসলে তারা এই বিষয়ে কথা বলছিল। তখন তারা জানতে পারে আজকে শুধু হিউনমিনের জুতাই নয়, বরং অনেকের ল্যাপটপ, এইটা সেটা অনেক কিছুই চুরি হয়েছে। পুলিশ একটু পরে আসবে আর জিজ্ঞেস করবে কার কি হারিয়ে গিয়েছে। হিউনমিন তখন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু হান্স তখন বলে, তুই কিভাবে বলবি যে তোর কিছু হারিয়ে গিয়েছে, কারণ তুই তো নিজেই চোরাপানি করে হোস্টেলে থাকতাছস। ইউমিন তখন টেরিসকে বলে, তুই বলে দিয়েছিস যে ওটা তোর জুতা ছিল। হান্স তখন বলে, এভাবে হবে না, কারণ ওই জুতাগুলো অনেক বেশি দামি ছিল। টেরিসের কাছে এত দামি জুতা কোথা থেকে আসবে, এই বিষয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। তখন সে কি বলবে? তো এই প্রবলেমের কারণে হিউনমিন অনেক কষ্টে আছে। এরপর হোস্টেলে পুলিশ আসে আর যার যার যা যা চুরি হয়েছে সেগুলোর একটা লিস্ট বানায়। তখন আবার কার্সন একটু বিরক্ত হয়ে যায়, কারণ তার গোচুজাংয়ের বিষয়টা পুলিশরা লিস্টে লেখেই না। হান্স তখন বলে, আরে পুলিশ তো আমার শ্যাম্পুটাও লিস্টে নিতেছে না। কার্সন বলে, ওটা তো ক্লিনার আন্টি ফালাই দিচ্ছে। হান্স বলে, না না, আমার মনে হয় উনি চুরি করছেন, উনিই হয়তো চোর। এই কথা আবার পেছন থেকে ক্লিনার আন্টি শুনে ফেলে আর তারপর তো হান্সরে ধুলাই করার জন্য আগান। কিন্তু কার্সন তখন তাকে আটকিয়ে বলে, আপনি আমার গোচুজাংটা কি দেখেছিলেন? ক্লিনার আন্টি বলে, তুমি আমারে সন্দেহ করতেছো? জানতাম আমি এমন কিছু হবে, আর এই কারণে আমি একটা ভিডিও করে রাখছি। এই বলে তিনি একটা ভিডিও দেখান যেখানে দেখা যায় রাতের বেলা কার্সন মাতাল হয়ে এসে তার গোচুজাং সে নিজেই খেয়ে নেয়। ক্লিনার আন্টি বলে, তুমি খাইতে খাইতে সেখানেই ঘুমাই গেছিলা, আমি ভাবছিলাম তুমি অসুস্থ হয়ে যাবে, এজন্য তোমারে বিছানায়ও দিয়ে আসছি, আর তারপর তোমার থালা বাসনও ধুইছি, তবুও তুমি আমাকেই সন্দেহ করছো? জালিম দুনিয়া। এর মানে কার্সনের টি শার্টে লাগা সেই দাগ ও গোচুজাংয়ের। এর পরের সিনে আমরা দেখি দুঃখে ডুবে থাকা হিউনমিন রাস্তায় বসে বসে লোকজনের জুতা দেখছিল আর নিজের জুতাটাকে মিস করছিল। এমনকি সে তো রাস্তায় লোকজনের পাও টান মাইরা ধরে। সে মারাত্মকভাবে ডিপ্রেশনে ডুবে আছে। তার ফ্রেন্ডরা তাকে সামলে নেয়। তখনই সেখানে সিওয়ান এসে হিউনমিনকে বলে, চোর কোথাকার ভোলা ভালা জিমিকে বলদ বানিয়ে তুই ওর জুতা নিয়ে বেঁচে দিছস, তাড়াতাড়ি জুতা আইনা দে। হান্স আর ট্যারিস তখন সিওয়ানকে বোঝায় যে ওই জুতাগুলা আসলেই চুরি হয়ে গিয়েছে। সিওয়ান তখন জিজ্ঞেস করে, তাহলে পুলিশকে কি এই বিষয়ে বলা হয়েছে? তারা তখন বলে, না, কিভাবে বলবে সে, কারণ সে তো এখানে ইল্লিগালি থাকে। বেচারা হিউনমিন।
এরপর সিওয়ান হোস্টেলে গেলে মিন্নি তাকে আবার ধরে আর তাকে জিজ্ঞেস করে, সত্যিই তুই জিমিকে ডেট করতেছস না তো? সিওয়ান বলে, তুই যদি আমার বারবার এক প্রশ্ন করে এভাবেই মাথা নষ্ট করস তাহলে কিন্তু আমি সত্যি ওরে পটায় ফেলবো। এখন হোস্টেলে যেহেতু এত বড় কাহিনী হয়ে গিয়েছে তাই ট্যারিসকে এখানেই থাকতে হবে। এজন্য সে তার গার্লফ্রেন্ডকে বলে দেয় সে এখানেই থাকবে। হিউনমিন কষ্টে দুঃখে 7 আপ খাচ্ছে। সে এভাবেই খাইতে খাইতে ঘুমায় যায়। মাঝরাতে ঘুম থেকে ওঠার পর সে কিচেনে যায় পানি খাওয়ার জন্য। তখনই সে হোস্টেলে সেই চোরকে দেখতে পায়। তাও আবার সেই চোর তার প্রাণপ্রিয় জুতা পরে আছে। হিউনমিন তার পিছু করে, অনেক চেষ্টা করে চোরটাকে ধরার। কষ্টে মষ্টে সে চোরের ঠ্যাং ধরে ফেলে আর কোনো মতে তার জুতাটা নিয়ে নেয়। চোর চোর বলে চিল্লানোর কারণে সেখানে ট্যারিস চলে আসে আর চোরকে আটকে নেয়। হিউনমিন তখন তার জুতা নিয়ে ভাগে আর বলে, সবাইকে বলবি তুই এই চোরকে ধরেছিস। এই বলে সে আবারও তেলাপোকার মতো লুকায় যায়। আর সবাই এসে এই দৃশ্য দেখে মনে করে টেরিসি এই সাহসী কাজটা করেছে। প্রফেসর টেরিসের উপরে অনেক হ্যাপি আর ওইদিকে তেলাপোকাটা তার জুতা পেয়ে অনেক হ্যাপি। এরপর পরদিন সকালবেলা টেরিস হিউনমিনকে একটু মলম লাগিয়ে দিচ্ছিল। জুতাটা তখন টেবিলের উপরেই ছিল। হিউনমিন অনেক হ্যাপি। তখনই সেখানে প্রফেসর চলে আসায় হিউনমিন আবারও তেলাপোকার মতো লুকায় যায়। প্রফেসর বলে, ওই চোরটা আমাদের স্টুডেন্ট না, এটা বাহিরের কেউ। প্রফেসর বলে, এই জুতাগুলো তো মনে হয় চুরি হয়েছিল তাই না? এগুলো পুলিশকে দিতে হবে। এই বলে প্রফেসর জুতাগুলো নিয়ে চলে যায়। গাধাগুলোর সামনে জুতা নিয়ে চলে গেল আর এরা বানায়াও কিছু বলতে পারলো না। আহারে, হিউনমিন আবারও কাইন্দা দেয়। এরপর পরদিন সিওয়ান হিউনমিনকে মেসেজ করে বলে, আমি প্রফেসরকে মিথ্যা কাহিনী শুনিয়েছি আর তারপর তোমার জুতাগুলো ফেরত নিয়ে এসেছি। আর এটা শুনে তো হিউনমিনের খুশির শেষ নেই। এত খুশি সে কই রাখবে। সে দৌড়ে সিওনের কাছে যায় আর বলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুই অনেক ভালো একটা মেয়ে। এরপর হিউনমিন বক্স খুলে ঝাটকা খেয়ে যায়। এটা তো সেই জুতা না। হিউনমিন তাকে জিজ্ঞেস করে, ওই জুতাগুলো কোথায়? আমার ওইগুলাই লাগবে। সিওয়ান বলে, ওই জুতাগুলো আমি 5 লাখ ওয়ান দিয়ে বেচে দিয়েছি আর জিমির কাছ থেকে আমার 3 লাখ ওয়ান দরকার ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি আর 2 লাখ ওয়ান দিয়ে তোমার জন্য এটা নিয়ে নিয়েছি, কারণ তোমার কষ্টের কাহিনী শুনে আমার অনেক কষ্ট লাগছিল। এইসব শুনে তো হিউনমিনের কান্নার শেষ নেই। সিওয়ান বলে, আরে আরে, তুমি এত খুশি হয়ে গিয়েছো যে কান্নাই করে দিছো? আর আমি তোমার ফ্রেন্ড হিসেবে এতটুকু উপকার তো আমি তোমার করতেই পারি। তুমি চাইলে খুশি হয়ে আমাকে ট্রিট দিতে পারো। আমার বারবিকিউ খেতে মন চাচ্ছে। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর এপিসোড 4 এর শুরুতে আমরা দেখি এরা সকালের ব্রেকফাস্ট করছিল আর এদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি স্যাম মুভিতে নায়ক হতে চায় আর এজন্য সে একটা অডিশনে যাবে। আর এইসব বিষয়ে মিন্নির আবার অনেক ইন্টারেস্ট, তাই সে স্যামকে অনেক পাম্পটি মারছে তার সাথে যাওয়ার জন্য আর এই জন্য সে অনেক এক্সাইটেড। তখনই স্যাম সেখানে চলে আসলে মিন্নির ফ্রেন্ড তো ভাবছিল স্যাম এবার অ্যাক্টর হয়েই যাবে। সে অ্যাক্টর হওয়ার আগেই মিন্নির ফ্রেন্ড তার ছবি তুলতে থাকে। তারে দেখে এমন ভাব করতে থাকে যে সে মনে হয় বিটিএস এর ভিড়ে দেখে ফেলছে। মিন্নি বলে, আরে এত ঢং করার কি আছে, ও তো এখনো অডিশনই দিল না আর অডিশনে টিকবে কিনা কে জানে। এর পরের সিনে আমরা হিউনমিনকে দেখি সে বসে বসে ল্যাপটপে গেম খেলছিল। তার মা তাকে লাগাতার কল করে কিন্তু সে কল ধরেই না। হান্স তখন বিরক্ত হয়ে কল ধরে বলে, হ্যাঁ আপনার ছেলে আমার সামনেই আছে আর সে কল ধরছে না। হিউনমিনের মা তখন বলে তিনি হোস্টেলে এসেছেন, হিউনমিনকে একটু দরকার ছিল। এরপর হিউনমিন তার মার সাথে দেখা করে আসলে সে আর একা আসে না, সাথে একটা গুলুমুলু কিউট বেবি নিয়ে আসে। সবাই বেবি দেখে বলে, তুই যে বিয়ে করে বাপও হয়ে গেছো সেটা তো আগে বললি না। এটা শুনে হিউনমিন বলে, আরে না না, এইটা আমার ছোট ভাই। আসলে আমার মা তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে আর তাই আমার ছোট ভাইকে আমার কাছে দিয়ে গিয়েছেন। এগুলো শুনে এরা অবাক। সিওয়ান তখন বলে, ও যদি তোর ভাই হয়ে থাকে তাহলে তুই কালা আর ও সাদা কেন? হিউনমিন তখন বলে, এটা এজন্য কারণ আমাদের 6টা ভাইয়ের 6টা বাপ। এইসব শুনে তো এরা অবাক। আসলে হিউনমিনের মা 12 ওইটা, মানে বুঝতেছই তো ওনার লাভ লাইফ অনেক কমপ্লিকেটেড। তো হিউনমিন তখন বলে, যতক্ষণ না মা ডেট করে আসে ততক্ষণ আমাকে ওকে সামলাতে হবে। এটা শুনে সিওয়ান বলে, আরে তুই তো নিজে ইল্লিগালি থাকতেছস এখানে, তার উপরে প্রফেসর যদি কোনোভাবে জানতে পারে হোস্টেলে একটা বাচ্চা আছে তাহলে তোরে তো হোস্টেল থেকে বাইর করবেই, সাথে আমারও লাথি মেরা বিদায় দিবে। হিউনমিন বলে, কিছু তো করার নাই, একটু অ্যাডজাস্ট করতে হবে। তখন বেবি কান্না করে দিলে হিউনমিন, মিন্নি, কার্সন কত রং ঢং করে কিন্তু কোনোভাবেই বেবি কান্না থামায় না। আর ওদিকে সিওয়ান কিছু না করতেই বেবি তার দিকে তাকিয়ে হাসতে থাকে। সবাই বুঝে ফেলে বেবিকে একমাত্র সিওয়ানই সামলাতে পারবে আর তাই রাতে বেবিকে সিওয়ানই ঘুম পাড়ায়। পরদিন সকালে দেখা যায় জিমি আর সিওয়ান তাদের পার্ট টাইম জব শেষ করে বসে একটু গল্প করছিল। সিওয়ান তখন বলে, সবাই বলে আমি নাকি তোমাকে দিয়ে অনেক বেশি পরিশ্রম করাচ্ছি। জিমি বলে, আরে একদমই না, আমার তোমার টাকাটা তো পরিশোধ করতে হবে, এছাড়াও আমারও কিছু এক্সট্রা টাকার দরকার ছিল, তুমি না থাকলে আমি কখনো এরকম পার্ট টাইম জব খুঁজে পেতাম না। তো হঠাৎই তখন সিওয়ান দূর থেকে দেখে একটা মহিলা তারই খোঁজ করছে। সে তখন দ্রুত লুকিয়ে যায়। জিমি বুঝতে পারে না
সিওয়ানের অ্যাকচুয়ালি কি হয়েছে। এরপর তারা কাজ শেষ করে বের হলে সিওয়ান তার মাকে কল করে আর তার মাকে বলে, আপনি কি আবার টাকা ধার করে পালিয়ে গিয়েছেন? সং আন্টি আমাকে খুঁজছে, আমার কাছে তো টাকা নেই, আপনি কেন ওদেরকে আমার কাছে পাঠিয়ে দেন? তার এইসব কথা আবার পেছন থেকে জিমি শুনে ফেলে। সে সিওয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো প্রবলেমে আছো? সিওয়ান তখন বলে, তোমার এত কিছু জানতে হবে না। এদিকে হোস্টেলে আমরা দেখি সবাই ঝাটকা খেয়ে বসে আছে। কারণ হলো স্যাম অডিশন দিতে গিয়ে মিন্নিকে সাথে করে নিয়ে গিয়েছিল। তখন ডিরেক্টর স্যামকে পাত্তা না দিয়ে মিন্নিকে দেখেই পছন্দ করে ফেলেন আর তাকেই বানানো হয় মুভির নায়িকা। আর বেচারা স্যাম কোনো রোলই পায় না। এখন এইসব বিষয়গুলোতে স্যাম প্রচুর জেলাস। মিন্নি বলে, আই এম সরি, কি করব বল, তুই এত ফালতু ডান্স করস বলেই তো ডিরেক্টর আমাকেই পছন্দ করে নিয়েছে। স্যাম তখন তার চাপা মারা শুরু করে। সে বলে, আমাকে ডিরেক্টর তার অফিস রুমে ডেকেছিল, ডিরেক্টর চেয়েছিল আমি যাতে মুভির নায়ক হয়ে যাই, কিন্তু আমার আসলে অত বেশি ইন্টারেস্ট ছিল না, কারণ আমার ড্যাড বলেছিল আমি যাতে মুভিতে নায়ক না হই। তিনি বলেছিলেন তিনি আমার জন্য একটা এজেন্সি খুলে দিবেন, আর এই জন্য আমি নায়ক হতে চাইনি। এই কথাগুলো বলার সময় তার কান একদম লাল হয়ে গিয়েছিল। সবাই বুঝে ফেলে যে সে টাটকা মিথ্যা কথা বলছে। ট্যারিস তখন তাকে বলে, নিজের বন্ধুর হ্যাপিনেসে হ্যাপি হতে শিখ। স্যাম বলে, আমি তো ওর জন্য অনেক হ্যাপি, আমার দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তো তুই যেহেতু এত বড় অ্যাক্ট্রেস হয়ে গিয়েছিস, তাই আজকের ডিনারে তুই আমাদেরকে ট্রিট দিবি। মিন্নি তখন বলে, ওকে ঠিক আছে। ওইদিকে এবার সিওয়ান কলেজে গেলে দেখে সেই সং আন্টি তাকে খুঁজতে তার কলেজেও চলে এসেছে। ওইদিকে এবার হিউনমিনকেও কে জানি খুঁজছে। দুজনেই পলাইতে যায় একে অপরের সাথে ধাক্কা খেয়ে ফেলে। দুজনেই একসাথে লুকিয়ে পড়ে। সিওয়ান হিউনমিনকে জিজ্ঞেস করে, তোমারও কি কোনো ঋণের চক্কর নাকি? হিউনমিন বলে, না, আমার প্রেমের চক্কর। আমার না, মানে আমার মায়ের প্রেমের চক্কর। সিওয়ান বলে, তোমার মা না তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে? হিউনমিন বলে, হ্যাঁ, ওইটা ওনার নিউ বয়ফ্রেন্ড আর এটা ওনার এক্স বয়ফ্রেন্ড। আসলে কাহিনী হলো হিউনমিনের মা এই লোকটার সাথে ব্রেকআপ করার পর নতুন একটা বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে, কিন্তু ওই লোকটা হিউনমিনের মাকে ভুলতেই পারছে না। আর তাই লোকটা প্রতিদিন হিউনমিনকে কল করে 2-3 ঘন্টা কান্নাকাটি করেন। হিউনমিন যাতে তার মাকে একটু বোঝায়, এজন্য লোকটা হিউনমিনের পিছনে পড়ে আছে। সিওয়ান বলে, ইস, আমাদের জীবনটা এমন কেন? এরপর তারা কথা বলতে বলতে ভিতরে আসলে হঠাৎই হিউনমিনের পাদু চলে আসে আর সে সিওয়ানকে বলে, আমাকে ইমার্জেন্সি বাথরুমে যেতে হবে, প্লিজ তুমি আমার ভাইটাকে একটু রাখো। সিওয়ান বাচ্চাটাকে রাখতে তো চায় না, বাট তাকে রাখতে হয়। তখনই সেখানে দুইটা ক্লিনার আন্টি এসে বলে, তোমার বাচ্চা তো কান্না করছে, ওকে দুধ খাওয়াও না কেন? সিওয়ান বলে, আরে এটা আমার বাচ্চা না। এরপর নেক্সট সিনে আমরা দেখি সেই সং আন্টি এবার সিওয়ানকে খোঁজার জন্য সিওয়ানকে নিয়ে একটা পোস্টারও বানিয়েছেন। ক্লাসে সবাই সিওয়ানকে নিয়েই সমালোচনা করছিল। জিমিও এইসব কিছু দেখে বিষয়টা বুঝতে পারে। সে কলেজের প্রফেসরের কাছে যায় আর সিওয়ানের বিষয়টা এক্সপ্লেন করে। এসব শুনে প্রফেসরের কাছে অনেক বেশি খারাপ লাগে। সিওয়ানের মা ঋণ করেছে আর এজন্য সিওয়ানকে কেন ভুগতে হবে? এটা তো ঠিক না। তো কলেজের পাশে আন্টি এখনো সিওয়ানকে খুঁজে যাচ্ছিল। পাশে আবার হ্যান্সও এসেছিল। সে একটা আন্দোলন করছিল। সাউথ ওয়েস্ট এশিয়াতে বাচ্চাদের দিয়ে চিংড়ি মাছের শেল ওঠানো হচ্ছিল, যেটা একদমই ঠিক না। সেই বিষয়টার বিরুদ্ধে সে আওয়াজ উঠিয়েছে, যদিও বেচারা একাই আন্দোলন করছিল। তো এখানে এই দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে যায়। তখনই সেখানে প্রফেসর চলে আসে আর তাদেরকে অনেক কথা শুনিয়ে কলেজ থেকে বের করে দেয়। এরপর রাতে দেখা যায় স্যাম অনেকগুলো খাবার অর্ডার করেছে, তবে বিল ভরবে মিন্নি, কারণ আজকে ট্রিট দেওয়ার কথা ছিল তার। স্যাম অ্যাকচুয়ালি মিন্নির উপরে জেলাসির কারণে এমনটা করেছে। তো এতগুলো খাবার দেখে তো সবাই অনেক খুশি, কিন্তু মিন্নির তো এতগুলো খাবার দেখে মাথা নষ্ট, এত টাকা সে কিভাবে দিবে? টেরিস স্যামকে বলে, আমার অনেক খিদা লাগছে, কিন্তু তবুও মিন্নির সাথে এরকম ধোঁকাবাজি তুই কিভাবে করলি? বেচারির পকেটই খালি করে দিলি। কার্সন বলে, মিন্নি, স্যাম তো এবার তোরে ভালোভাবে ফাঁসায় দিছে, বাট আমার তো অনেক মজা লাগতেছে। এই বলে সবাই ধুমায় খাওয়া দাওয়া করে। তখনই ডেলিভারি ম্যান সেখান থেকে চলে যাচ্ছিল। স্যাম তাকে আটকিয়ে বলে, বিলটা নিয়ে যান, আপনি হয়তো বিষয়টা বুঝতে পারেননি। আসলে এই যে খাবারগুলো অর্ডার করা হয়েছে, এগুলোর মধ্যে আপনারা একটা স্পেশাল ডিশ অর্ডার করেছেন, আর সেই স্পেশাল ডিশটা প্রথমবারের মতো আপনারাই অর্ডার করেছেন, আর এই জন্য আপনারা যত যা কিছু অর্ডার করেছেন সবকিছু ফ্রি, এই কারণে আপনাদেরকে বিল দিতে হবে না। এটা শুনে তো মিন্নি অনেক হ্যাপি। স্যাম ডেলিভারি ম্যানকে বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? ওই একটা ডিশ বাদে বাকি সবগুলো ডিশের টাকা আপনার নেওয়া উচিত। ডেলিভারি ম্যান বলে, আর আপনি এনজয় করেন না খাবারগুলো, বাই। বেচারা স্যাম মিন্নির পকেট মারতে চাইও মারতে পারলো না। এরপর নেক্সট সিনে দেখা যায় সেই সং আন্টি সিওয়ানের সাথে দেখা করার জন্য এখন তার হোস্টেলেই চলে এসেছে। তার সাথে হিউনমিনের দেখা হলে তিনি বলেন, আমি হলাম সিওয়ানের মা, মানে তিনি মিথ্যা কথা বলেন। তো এটা শোনার পর তো হিউনমিন তাকে হোস্টেলে নিয়ে আসে। একটু পর সেখানে সিওয়ান আসলে সিওয়ান তার সাথে কথা বলে। সে বলে যে আমার মা ঋণ করেছে, আপনি টাকাটা তার
কাছে গিয়ে যান। আমার কাছে টাকা থাকলে আমি সত্যিই দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে টাকা নেই। সং আন্টি তখন বলে, আমি এত কিছু জানতে চাই না, তুমি তোমার মাকে ভালো করে বলে দিও, তিনি যদি আমার টাকাটা না দেন তাহলে আমি বারবার এখানে এসে তোমাকে অপমান করব। এইসব বলে তাকে অপমান করে তিনি সেখান থেকে চলে যান। সিওয়ানের বিষয়টা অনেক বেশি খারাপ লাগে। এরপর পরদিন সকাল হলে হিউনমিন সিওনের কাছে এসে বলে, আমার মায়ের এক্স বয়ফ্রেন্ড এসে গার্ডকে জিজ্ঞেস করছে এখানে কি হিউনমিন থাকে কিনা, প্লিজ কোনোভাবে আমাকে বাঁচাও। এই লোক যদি এখন কাহিনী করে তাহলে প্রফেসর জেনে যাবে যে আমি এখানে ইলিগালি থাকি, আর এটা জানলে তোমার খবর আছে। তো এখন এই সমস্যার সমাধান করতে সিওয়ান সেই লোকটার কাছে যায় আর তাকে বলে, আপনি যাকে খুঁজছেন সে এখানে নেই, আমি আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি। এই বলে সিওয়ান তাকে নিয়ে যায়। পেছন থেকে আবার জিমি তাদের দুজনকে যেতে দেখে আর ভাবে এই লোকটা কি, আবার কোনো টাকা চাইতে আসা লোক নাকি। এজন্য সে সিওয়ানদের পিছু করে। সিওয়ান আর সেই আঙ্কেল একটা রেস্টুরেন্টে এসে কথা বলছিল। সিওয়ান আঙ্কেলকে বোঝানোর চেষ্টা করে যে হিউনমিনের মা ব্রেকআপ করেছে, এতে আসলে হিউনমিনের করার কোনো কিছু নেই। লোকটা তখন পিচ্চি পোলাপাইনের মতো কান্না শুরু করে দেয়। সিওয়ান তখন তাকে একটু অন্যভাবে বোঝায়। সে বলে ভালোবাসার মানুষকে চলে যেতে দিতে হয়। বুড়া বেটা তবুও পিচ্চি পোলাপাইনের মতো কান্না করতে থাকে। আর তারা এমন ভাবে কথা বলছিল পুরো রেস্টুরেন্টবাসী মনে করছিল হয়তো এরা দুজন প্রেম করছিল। ওই দিক থেকে জিমিও এটাই বুঝতে পারে। তো সিওন তাকে বলে যে প্লিজ আপনি আর কখনো কলেজে আসবেন না। এই বলে সে চলে যাওয়ার সময় লোকটা সিওনের হাত ধরে বসে আর অঝরে কান্না করতে থাকে। তখন জিমি সেখানে এসে তার হাতটা ছাড়িয়ে দেয় আর তাকে বলে, আপনি এইভাবে কাউকে ডিস্টার্ব করতে পারেন না, ও আপনাকে রিজেক্ট করে দিয়েছে, ও আপনার উপরে ইন্টারেস্টেড না। এই বলে সে সিওয়ানকে নিয়ে চলে যায়। এখন জিমির এসব আবল তাবল কথা শুনে তো সিওয়ান পুরাই বলদ হয়ে যায়। এরপর তারা কথা বলার পর জিমি বলে যে আমি ভাবছিলাম ওটা তোমার এক্স বয়ফ্রেন্ড। সিওয়ান এবার বিষয়টাতে শিওর হয়ে বলে, কি, ওই বুইড়া বেড়া আমার বয়ফ্রেন্ড কেন হবে? আরে পাগল নাকি তুমি, এটা কল্পনাও কেমনে করলা? আজকে তোমার খবর আছে। এর পরের সিনে আমরা মিন্নিকে দেখি। এই টাইমে হোস্টেলে মিন্নিকে দেখে সবাই অবাক। কার্সন জিজ্ঞেস করে, তোর না আজকে মুভির শুটিং আছে? মিন্নি বলে, আমি এই কাজ ছেড়ে দিয়েছি। এইটা শুনে সবাই অবাক হয়ে বলে, কিন্তু কেন? মিন্নি তখন বলে, কারণ আমি এত দূর থেকে কোরিয়াতে এসেছি পড়াশোনা করার জন্য, অ্যাক্ট্রেস হওয়ার জন্য নয়। এছাড়াও অ্যাক্ট্রেস হতে হলে আমাকে বিভিন্ন জিনিস মেনটেন করে চলতে হবে, সব সময় বিজি থাকতে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমি কারোর সাথে ডেট করতে পারবো না। এটা শুনে কার্সন বলে, না না ঠিক আছে, তুই ডেট না করে কিভাবে থাকবি? হ্যান্স বলে, স্যাম তো মিন্নিকে নিয়ে অনেক বেশি জ্বলছিল, সে যদি এই খবরটা শুনে তাহলে অনেক খুশি হয়ে যাবে। তো এরপর রাতে সিওন যখন হোস্টেলে আসছিল তখন সে হোস্টেলের বাইরে আবারও সং আন্টিকে দেখতে পায়। সিওন তো এবার আন্টিকে দেখে প্রচুর বিরক্ত। সে এবার আন্টির সাথে রুডলি কথা বলে যে আপনি কেন আমার পিছা ছাড়ছেন না। আন্টি তখন বলে, আরে আমি তোমার সাথে দেখা করতে আসি নাই। সিওয়ান বলে, তাহলে কেন আসছেন? তখনই ভেতর থেকে হান্স বেরিয়ে আসে আর দেখা যায় এদের মধ্যে তো অনেক পীড়িত জমে গিয়েছে। হ্যান্স এখন একটা সুগার মমিকে ডেট করছে। চোখের সামনে এত ফালতুগিরি দেখতে দেখতে সিওয়ান পাগল হয়ে যাবে এখন। এরপর রাতে সে ঘুমাতে গিয়ে এটাই ভাবছিল যে ওই গাধা জিমি ভাবলো কিভাবে যে আমি একটা বুইড়া বেডারে ডেট করবো। তখনই সিওয়ানের মনে পড়ে জিমি আজকে কিভাবে হাত ছাড়িয়ে তাকে বাঁচিয়েছিল। জিমির কথা ভাবতে ভাবতে তার হার্টবিট বেড়ে যায়। ছাগলটা বুঝতে পারছিল না যে এমনটা কেন হচ্ছে, বাট আমরা ঠিকই বুঝতে পারছি এমনটা কেন হচ্ছে। সিওয়ান এখন আস্তে আস্তে জিমির প্রেমে পড়ে যাচ্ছে। এরপর পরদিন সকালে দেখা যায় কলেজ প্রফেসরের কাছে ডিটেকটিভ এসেছে, কারণ তাদের কাছে ইনফরমেশন এসেছে যে প্রফেসরের হোস্টেলের কোনো স্টুডেন্ট ড্রাগস ব্যবসায়ী। ডিটেকটিভ তখন সন্দেহ করে জিমির কথা বলে, কিন্তু প্রফেসর ডিটেকটিভকে বোঝানোর চেষ্টা করে যে জিমি এমনটা করতেই পারে না। প্রফেসর ডিটেকটিভকে জিজ্ঞেস করে, এই ছেলেটা ছাড়া আপনার আর কার উপর সন্দেহ হয়? তখন ডিটেকটিভ হান্সের ছবি দেখিয়ে বলে, এই পোলা 2 দিন 1 দিন পরপরই কোনো না কোনো কাহিনী করে। ও ড্রাগস বেচে কিনা জানি না, তবে ড্রাগস নেয় এতে কোনো সন্দেহ নেই। এখন হোস্টেল অ্যাকচুয়ালি ড্রাগসের ব্যবসায়ী কি জানতে হলে দেখতে হবে পার্ট 3 এর লিঙ্ক তোমরা আমার কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি আমার চ্যানেলে যেয়ে সেখান থেকে প্লেলিস্টে যাও, সেখানে তোমরা সবগুলো ভিডিওর পার্ট পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পার্ট 3 তে। বাই বাই।